ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বিবিএ থার্ড ইয়ার, চ্যাপ্টারের নাম বাজেটিং অ্যান্ড বাজেটারি কন্ট্রোল, প্রিন্সিপালস অফ ফিনান্স বিবিএ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার, চ্যাপ্টারের নাম ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স। এই দুইটা একই চ্যাপ্টার, একই ধরনের ম্যাথ, এই জন্য ক্লাসগুলো একসাথে নিচ্ছে। শুরুতে সম্পূর্ণ অধ্যায়ের বেসিক বিষয়, নিয়মকানুন খুব সহজে বোঝাবো, তারপর গুরুত্বপূর্ণ একটা ম্যাথ বোঝাবো ইনশাল্লাহ। ধৈর্য ধরে যে সকল শিক্ষার্থী প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি দেখবেন, আমি নিশ্চয়তা দিচ্ছি বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাল্লাহ। তাহলে আমি মূল আলোচনায় যাচ্ছি। সময় যাতে কম লাগে এই জন্য বেসিক বিষয়, নিয়মকানুন, সূত্রাবলী আমি আগে থেকে লিখে নিয়েছি। অনেক কিছু বোঝার আছে, তো বোঝানোর জন্য আমাকে একটু সময় দিতে হবে। এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, কমপক্ষে 14 মার্কস পরীক্ষায় থাকতে পারে, এই জন্য মনোযোগী হও। বেসিক আলোচনা করার আগে আমরা কিছু বিষয় জেনে নিব, যেমন ক্যাপিটাল বাজেটিং অথবা মূলধন বাজেটিং এটা কি, মূলধন বাজেটিং এটা সংজ্ঞাটা কি। কোনো দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করার আগে যাচাই বাছাই করা, যেই প্রকল্পে বিনিয়োগ করা উচিত হবে কিনা, অথবা যত টাকা বিনিয়োগ করা হবে সেই টাকা কত বছরে ফেরত আসবে, এটা হচ্ছে মূলধন বাজেটিং। এখন আমি যদি উদাহরণ দেই, দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ বলতে এখানে বোঝানো হয়েছে, মনে করো কেউ কোনো একটা সম্পদ ক্রয় করবে, মেশিন, যন্ত্রপাতি, তো এটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ। কেউ কোনো একটা দালানকোঠা নির্মাণ করবে, তো এটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রকল্প, দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ। এখন কথা হলো, উদাহরণস্বরূপ কোনো একজন ব্যক্তি একটা মেশিন ক্রয় করবে 1 লক্ষ টাকা দিয়ে। এখন এই মেশিন ক্রয় করা উচিত হবে কিনা উনি চাইলে এনপিভি অথবা নেট প্রেজেন্ট ভ্যালু এটা নির্ণয় করার মাধ্যমে এই প্রকল্প লাভজনক হবে নাকি হবে না এটা আজকেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তারপর যে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, 1 লক্ষ টাকা কত বছরে ফেরত আসবে এটাও চাইলে উনি বাহির করতে পারেন, যেটাকে বলা হয় পেব্যাক পিরিয়ড, বিনিয়োগ পরিশোধকাল। তো অনেক কিছুই বোঝার আছে। এই হলো ক্যাপিটাল বাজেটিং। আচ্ছা, আমি এক এক করে সব দেখাচ্ছি, তবে প্রথমে কিছু বিষয় জেনে নাও, এটা আগেই জেনে নাও। আর ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, দেখতে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। শুরুতে আমি আলোচনা করে বোঝাবো আইআরআর, এটার পূর্ণরূপ ইন্টারনাল রেট অফ রিটার্ন। পিবিপি, পেব্যাক পিরিয়ড। এআরআর, এভারেজ রেট অফ রিটার্ন। এনপিভি, নেট প্রেজেন্ট ভ্যালু। আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এলডিআর, লো ডিসকাউন্ট রেট। এইচডিআর, হাই ডিসকাউন্ট রেট। ওআই দ্বারা অরিজিনাল ইনভেস্টমেন্ট। সিসিএফএটি, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। সিএফএটি, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ডব্লিউসি দ্বারা ওয়ার্কিং ক্যাপিটাল। এসপি দ্বারা সলভেজ ভ্যালু। টোটাল টিপিবি দ্বারা টোটাল প্রেজেন্ট ভ্যালু। এনসিও দ্বারা নেট ক্যাশ আউটলে। ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত বিভিন্ন গাণিতিক বইয়ে এগুলো তোমাদের প্রয়োজন আছে। ওকে, এখন অঙ্কের মধ্যে সিএফবিটি দেওয়া থাকবে। সিএফবিটি মানে হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, কর পূর্ববর্তী নগদ প্রবাহ। কর পূর্ববর্তী নগদ প্রবাহ যেগুলো দেওয়া থাকবে এগুলো আনুমানিক, কোনো একটা নির্দিষ্ট ক্যালকুলেশনের মাধ্যমে এগুলো বাহির করা হয়।
আনুমানিক নগদ প্রবাহ 3 বছর, 4 বছর, 5 বছরের দেওয়া থাকতে পারে। ট্যাক্সের হার দেওয়া থাকতে পারে। ডেপ্রিসিয়েশন আলাদা করে বাহির করা হতে পারে। মানে যাবতীয় তথ্য অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। এখন আমার একটা কথা তোমরা মনোযোগ দিয়ে বোঝো। যেই তথ্যই অঙ্কের মধ্যে সিএফবিটি সহ অতিরিক্ত যে কোনো তথ্যই দেওয়া থাকুক না কেন, যে কোনো অঙ্কের মধ্যে নির্দিষ্ট একটা কাজ আমাকে প্রথমে করে নিতেই হবে টেবিলের মাধ্যমে। মানে এটা করাটা বাধ্যতামূলক যদি অঙ্কের মধ্যে সিএফবিটি দেওয়া থাকে। আমি বোঝাতে পেরেছি? যেমন কি সেটা, সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমি পাবো ইবিটি। ইবিটি থেকে ট্যাক্স রেট বিয়োগ করতে হবে। ট্যাক্স বিয়োগ করলে আমি পাবো ইএটি। ইএটি এর সাথে ডেপ্রিসিয়েশন যোগ করতে হবে, তখন আমি পেয়ে যাব সিএফএটি। এবং সিএফএটির আরও একটা নাম হচ্ছে এনসিবি, অর্থাৎ দুইটাই একই। সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এনসিবি দ্বারা বোঝায় নেট ক্যাশ বেনিফিট, দুইটাই একই। কিছু বইয়ের মধ্যে নাম থাকবে সিএফএটি থাকতে পারে, কিছু বইয়ের মধ্যে এনসিবিও থাকতে পারে, এই জন্য দুইটাই আমি লিখে নিয়েছি এখানে। তাহলে আমরা কি জানলাম? সিএফপিটি থেকে শুরুতে ডেপ্রিসিয়েশন বিয়োগ করতেই হবে, পাওয়া যাবে ইবিটি। ইবিটি থেকে ট্যাক্স রেট বিয়োগ করতেই হবে, পাওয়া যাবে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। তার সাথে আবার ডেপ্রিসিয়েশন যোগ করতে হবে, পাওয়া যাবে সিএফএটি বা এনসিবি। অঙ্কের মধ্যে ডেপ্রিসিয়েশন সরাসরি সাধারণত থাকে না, এই জন্য ডেপ্রিসিয়েশন বাহির করার জন্য এই যে সূত্রটা, কোস্ট মাইনাস সলভেজ ভ্যালু ভাগ লাইফ। কোস্ট বলতে উদাহরণ দিচ্ছি, ধরে নাও একটা যন্ত্রপাতি অথবা মেশিন, এটা ক্রয় করা হয়েছে। এই যন্ত্রপাতির যে মূল্য হতে পারে 1 লক্ষ, 2 লক্ষ, যাই থাকুক, ওইটার নাম হলো কোস্ট। তারপর সলভেজ ভ্যালু কি? এই যে যন্ত্রপাতি 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছে, এটা তো আর সারা জীবন ব্যবহার করা যাবে না। কোনো এক সময় এটা অকেজো হয়ে পড়বে, এটার কোনো কাজে আসবে না। ওই অবস্থায় ধরে নিলাম এইটা 1000 টাকায় বিক্রি করা যাবে। তো যখন ওই সম্পদ আর ব্যবহার করা যাবে না, ওই অবস্থায় ওইটা যত টাকায় বিক্রি করা যায় তার নাম হচ্ছে সলভেজ ভ্যালু অথবা ভগ্নাবশেষ মূল্য, এটা বাংলা অর্থ। লাইফ হলো যে ওই সম্পদ বা যন্ত্রপাতি কত বছর ব্যবহার করা যায় বা আয়ুষ্কাল, এটা হলো ডেপ্রিসিয়েশন। এটা হলো লাইফ, আর ডেপ্রিসিয়েশন বাইর করার সূত্র এটা। আরেকটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে থাকতে পারে যে ডেপ্রিসিয়েশন কি? মনে করো একটা টেবিল বা স্থায়ী সম্পদ আমি আমার ব্যবসায়ে 10,000 টাকা দিয়ে ক্রয় করলাম। 3 মাস পরে যদি এটা আমি বিক্রি করতে চাই, তাহলে তো 10,000-এ বিক্রি করতে পারবো না। ধরে নিলাম আমি 7,000-এ বিক্রি করেছি। কত টাকা কম? 3,000 কম। 3,000 কেন কমে গেল? ব্যবহারের কারণে কমে গেল। স্থায়ী সম্পদ ব্যবহারের কারণে যে ব্যয় হয় তার নাম হলো অপচয়। এটাই হলো অপচয়, যে ব্যবহার করার কারণে যে ব্যয় হয় তার নাম অপচয়। এক সময় এই টেবিলটা আর কাজে আসবে না, তখন নতুন আরও একটা টেবিলের প্রয়োজন পড়বে, নগদ টাকা দিয়ে কিনতে হবে। নগদ কিন্তু তখন ব্যবসা থেকে যাবে, সুতরাং অপচয়ের হিসাব রাখারও প্রয়োজন আছে, এই জন্য অপচয়ের হিসাবটা রাখা হয়। পিবি ফ্যাক্টর সূত্র হচ্ছে 1/1 + r হোল 10। এইটা তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। অঙ্কের মধ্যে 10%, 12% এরকম কোস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকবে, বাট্টার হার দেওয়া থাকবে। তখন এই সূত্রটা প্রয়োগ করে আমাদের ফ্যাক্টর বাইর করতে হবে। আমি এখানে সুন্দর করে লিখে নিয়েছি সহজে বোঝানোর জন্য। ফ্যাক্টরের সূত্র এটা। উদাহরণস্বরূপ অঙ্কের মধ্যে 10% আছে। এখন 10% যদি থাকে, এটাকে তুমি 100 দ্বারা ভাগ করো, ভাগ করে পাবে 0.10। এটা হচ্ছে আর এর মান, অর্থাৎ আর এর মান। 1/1 + r, এর মান 0.10 বসানো হয়েছে। 1 নম্বর বছরের জন্য এন এর মান হবে এখানে 1, 2 নম্বর বছরের জন্য এন এর মান 2, তারপর আর এর মান বা সূত্রের যে জায়গায় যেটা আছে এটা ঠিক থাকবে। 3 নম্বর বছরের জন্য এন এর মান 3। এখন ক্যালকুলেটরে তোমরা বাহির করলে এই মানগুলো পাবে, এটা হলো ফ্যাক্টর।
4 নম্বর বছরের জন্য n এর মান এখানে 4 বসাবো, 5 নম্বর বছরের জন্য 5 বসাবো, 6 নম্বর বছরের জন্য 6 বসাবো, এরকম এই নিয়মে ফ্যাক্টর বাইর করতে হবে। আবার আমার বিগত বছরের শিক্ষার্থীরা কিছু ভুল করেছেন, দেখলাম যে 5% অঙ্কের মধ্যে মনে করে এটার ফ্যাক্টর বাইর করতে হবে, তো তারা যেটা করেছেন এখানে আর এর জায়গায় দিয়ে দিয়েছেন 0.50, তো 0.50 মানে তো 50%, 5% তো হয় না। তাহলে সহজ নিয়মটা কি? সহজ নিয়ম, তুমি ক্যালকুলেটরে 5কে 100 দ্বারা ভাগ করো, তখন পেয়ে যাবে 0.05। 0.05কে আর এর জায়গায় বসাও, 1 নম্বরে 1, 2 নম্বর বছরে 2, 3 নম্বর বছরে 3, অর্থাৎ 0.05কে তুমি আর এর জায়গায় বসাও, উত্তর চলে আসবে ক্যালকুলেটরে। ফ্যাক্টরের নিয়মটা আমি আর বলবো না। এখন যদি 12% হয়, এটাকে 100 দ্বারা ভাগ করো, উত্তরে আসবে 0.12, এখানে আর এর জায়গায় 0.12 করে বসাও, তাহলেই তো হয়ে যায়। আশা করছি ফ্যাক্টরের নিয়মটা তোমরা বুঝতে পেরেছ। আর এই হলো সূত্র। অনেক কিছু বোঝার আছে, আমি চাই তোমরা ভালো করে বুঝো। এখন সূত্র যা প্রয়োজন শুধু দেখে নাও, আমি অঙ্কের মধ্যে তো কিছুক্ষণ পরে প্রয়োগ করে দেখাচ্ছি। পিবিপি, পেব্যাক পিরিয়ড, এআরআর, এভারেজ রেট অফ রিটার্ন, তারপর এখানে এভারেজ ইএটি, এভারেজ ইনভেস্টমেন্ট, অর্থাৎ এইটা বাহির করার সূত্র, এভারেজ ইনভেস্টমেন্ট এইটা বাহির করার সূত্র, আরওআই, তো ডিপি, বিপি মানে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এনপিবির এই হচ্ছে একটা সূত্র, এটা সংক্ষিপ্ত টেবিলের মাধ্যমে করা যায়। আরও সূত্র আছে, আইআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন, এ প্লাস সি বা সি মাইনাস টি ইন্টু বি মাইনাস, এগুলো পরবর্তী ক্লাসে প্রয়োগ করে বোঝাবো। যেখানে এখানে যে এ আছে, এ দ্বারা লোয়ার ডিসকাউন্ট রেট, বি দ্বারা হাইয়ার ডিসকাউন্ট রেট, সি দ্বারা এনপিবি অফ এলডিআর, ডি দ্বারা এনপিবি অফ এসটিআর। প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র এটা, শুধু এটা দেখে রাখো। এগুলো এখনই আয়ত্ত করতে হবে এমন কোনো কথা নেই। পেইড কোর্সে যারা ভর্তি আসো, ধারাবাহিক ক্লাস আগে দেখে শেষ করো, তারপর খাতা কলমে তুলো, হাতে কলমে প্র্যাকটিস করো। ইতিমধ্যে যারা আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হয়েছেন, আশা করছি সকল শিক্ষার্থীরা আমার ক্লাস থেকে উপকৃত হয়েছেন। যারা উপকৃত হয়েছেন, তোমাদের সহপাঠী বন্ধুরা তাদেরকেও পরামর্শ দিবেন, তারাও যাতে নামমাত্র কোর্স ফি দিয়ে আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হয়ে সম্পূর্ণ কোর্স সম্পন্ন করতে পারে এবং পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরেই যোগাযোগ করার জন্য বলবেন। একটু আগে যা তোমাদের লিখে বোঝালাম, এই বিষয়টা আবারও আমি দেখিয়ে দিচ্ছি। যেমন ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করো। নিয়ম হচ্ছে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বিগ করে ইবিটি পাওয়া যায়। 1 নম্বর বছরের জন্য ইয়ার দিয়ে দিবেন, 2 নম্বরে সিএফপিটি, 3 নম্বরে ডেপ্রিসিয়েশন, সিএফপিটি থেকে ডেপ্রিসিয়েশন বিগ করলে ইবিটি পাওয়া যায়। তাহলে 4 নম্বর গড় পেয়েছি 2 নম্বর গড় থেকে 3 নম্বর বিগ করে, কারণ অঙ্কের মধ্যে তো এভাবেই সাজাতে হবে। ট্যাক্স রেট বাদ দিলে ইএটি পাওয়া যায়, তাহলে 5 নম্বর গড় হবে ট্যাক্স রেট। ইবিটি এর উপরে ট্যাক্স রেটটা বাইর করতে হয়, তখন ইবিটি থেকে ট্যাক্স রেট বিগ করলে ইএটি পাওয়া যাবে এই করে। পুনরায় ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফএটি পাওয়া যায়, তাহলে ইএটি এর গড়ের সাথে 3 নম্বর গড় ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফএটি পাওয়া যাবে। অঙ্কের মধ্যে পেব্যাক পিরিয়ড এটা বাইর করার জন্য বলা হলে সিসিএফএটি অথবা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বাইর করতে হবে। এটা কঠিন কিছু নয়, কঠিন ভাবার কোনো প্রয়োজন নাই। আগে ক্লাস আমার শেষ করো, ক্লাস শেষ হলে অটোমেটিক তোমরা সব কিছু বুঝতে পারবে। তাহলে 1 নম্বর অঙ্ক, পদ্মা কোম্পানি ইজ থিঙ্কিং অফ ইনভেস্টিং ইন এ নিউ প্রজেক্ট। পদ্মা কোম্পানি চিন্তা ভাবনা করতেছে নতুন একটা প্রজেক্টে বিনিয়োগ করবে।
এ মেশিন কোস্টিং টাকা 50,000 হ্যাজ টু বি প্রসিড টু ইমপ্লিমেন্ট দিস প্রজেক্ট। এটা মেশিন প্রয়োজন 50,000 টাকার এই প্রজেক্টটা বাস্তবায়নের জন্য। এখন এই যে মেশিন, এটার যে মূল্য 50,000 টাকা, এটার দুইটা নাম, দুই নামে ডাকতে পারি। একটা নাম হচ্ছে এটার কোস্ট, এটার একটা নাম হচ্ছে এরকম কোস্ট, আরেকটা নাম হচ্ছে এনসিও, নিট ক্যাশ আউটলে, অর্থাৎ মেশিনের মূল্য, এটা কোস্ট অথবা এনসিও। The estimated life of the machine would be 5 years having no salvage value। তাহলে লাইফ হচ্ছে 5 ইয়ার্স, 5 বছর, সলভেজ ভ্যালু নেই, ভগ্নাবশেষ মূল্য নেই। তারপর দি ট্যাক্স রেট অফ দ্য কোম্পানি ইজ 40%, ট্যাক্স রেট 40%, অ্যান্ড ডাজ নট গেট এনি ইনভেস্টমেন্ট অ্যালোয়েন্স, এবং কোম্পানির কোনো বিনিয়োগ সঞ্চিতি নেই। দি কোম্পানিজ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স সিএফবিটি উড বি অ্যাজ ফলোস। কোম্পানির সিএফবিটির পরিমাণ এখানে নিচে দেওয়া আছে যে কোনো অঙ্কের মধ্যে। উদ্দীপকটা পড়ার পরে আমরা আলাদা করে চিহ্নিত করে নিব যে কোস্ট অথবা এনসিও কত আছে এখানে, 50,000। এই মেশিনের মেয়াদকাল কত বছর, 5 বছর। সলভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য নেই। ট্যাক্স রেট কত, 40%। এগুলো আগে আমরা চিহ্নিত করে নিব। 1 নম্বর বছরে সিএফবিটি কত, 10,000। 2 নম্বর বছরে 11,000। 3 নম্বর বছরে 14,000। 4 নম্বর বছরে 15,000। 5 নম্বর বছরে 25,000। এগুলো আগে আমরা চিহ্নিত করে নিব। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট পেব্যাক পিরিয়ড, এভারেজ রেট অফ রিটার্ন, নেট প্রেজেন্ট ভ্যালু, 10% ডিসকাউন্ট রেট, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এই ম্যাথগুলো এরকম, যেমন আজকের ক্লাসটা যারা বুঝতে পারবেন পরবর্তী ম্যাথগুলো সহজে বুঝতে পারবেন। ম্যাথগুলো এরকম, একটা বুঝলে অন্যান্য 5টা পারা যায়, এগুলো মোটেও কঠিন নয়। ওকে, আচ্ছা, তাহলে কোস্ট হলো 50,000, মেয়াদ হলো 5 বছর, সলভেজ ভ্যালু 0, ট্যাক্স রেট 40%, আর সিএফবিটিগুলো তো এখানে দেওয়া আছে, এগুলো শুধু মনে রাখো। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে কোনো অঙ্কের মধ্যে যদি সিএফবিটি দেওয়া থাকে তখন এই কাজটা আমাদের আগেই করে নিতে হবে টেবিলের মাধ্যমে, যে সিএফবিটি থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করে ইবিটি বাহির করব, ইবিটি থেকে ট্যাক্স রেট বিয়োগ করে ইএটি পেয়ে যাব, ইএটি এর সাথে পুনরায় ডেপ্রিসিয়েশন যোগ করে সিএফএটি অথবা এনসিবি আমরা পেয়ে যাব। সিএফএটি যা, এনসিবিও তা। ঠিক একই রকম কাজ, যেমন সিএফবিটি থেকে আগে আমি ডেপ্রিসিয়েশন বিয়োগ করে ইবিটি পাবো। এই হলো সিএফবিটি, আর ডেপ্রিসিয়েশন সূত্রের মাধ্যমে বাইর করব, কোস্ট মাইনাস সলভেজ ভ্যালু ভাগ লাইফ। একেবারে ক্লিয়ার। এই যে দেখো, শুরুতে ডেপ্রিসিয়েশনটা বাইর করতে হবে। ডেপ্রিসিয়েশন পার ইয়ার, কোস্ট মাইনাস সলভেজ ভ্যালু ভাগ লাইফ। কোস্ট হলো 50,000 অঙ্কের মধ্যে, সলভেজ ভ্যালু 0, লাইফ হলো 5 বছর। 50,000কে 5 দ্বারা ভাগ করলে 10,000, এটা হলো সলভেজ ভ্যালু। ইয়ার এখানে 1 নম্বর করে দিয়ে দিবেন, 2 নম্বর করে সিএফবিটি, 3 নম্বর করে ডেপ্রিসিয়েশন, 4 নম্বর ইবিটি। দেখো ইয়ারে তো 1 থেকে 5 বছর, সিএফপিটিগুলো এখানে বসানো হলো এক একটা বছরের। ডেপ্রিসিয়েশন প্রতি করে 10,000 বসানো হলো। নিয়ম হলো সিএফপিটি থেকে ডেপ্রিসিয়েশন বিয়োগ করলে ইবিটি, 10 থেকে 10 বিয়োগ করলে 0, 11 থেকে 10 বিয়োগ করলে 1,000, 14 থেকে 10 বিয়োগ করলে 4, 15 থেকে 10 বিয়োগ করলে 5,000, 25,000 থেকে 10,000 বিয়োগ করলে 15,000, ইবিটি পাওয়া গেল। এখন পরের কি কাজ? পরের কাজটা হচ্ছে তোমরা সবাই জানো, ট্যাক্স রেট বাইর করে বিয়োগ করলে ইএটি পাওয়া যাবে, ইএটি এর সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফএটি অথবা এনসিবি পাওয়া যাবে। ওকে, ট্যাক্স রেট এখানে দেওয়া আছে 40%। এই যে ট্যাক্স রেট, এখানে 0 টাকা, 0 এর
উপরে কোনো ট্যাক্স রেট হয় না। ট্যাক্স রেট এর দ্য রেট 40%। 1000-এ 40% 400, 4000-এর 1600, 5000-এর 2000, 15,000-এ 40% 6000, ঠিক এরকম। ইবিটি থেকে ট্যাক্স রেট বিয়োগ করলে ইএটি পাওয়া যাবে। 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 1000 থেকে 400 বিয়োগ করলে 600, 4000 থেকে 1600 বিয়োগ করলে 2400, 5000 থেকে 2000 বিয়োগ করলে 3000, 15,000 থেকে 6000 বিয়োগ করলে 9000। অঙ্কের মধ্যে এভারেজ রেট অফ রিটার্ন আছে, তখন ইএটিগুলো এখানে যোগ করে নেবেন, টোটাল 15,000। এই ইএটি এখানে যোগ করে নেবেন 15,000। পরের নিয়মটা কি? যেহেতু প্রথম অঙ্ক আমি দেখিয়ে দিই, পরের নিয়ম হচ্ছে ইএটি এর সাথে পুনরায় ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফইটি বা এনসিবি পাওয়া যাবে। ডেপ্রিসিয়েশন আছে এখানে 10,000, অতএব ওই প্রতিটা ইএটির সাথে 10,000 করে যোগ করো, মানে এই গড়টা। এখন আমরা পাবো এনসিবি, অথবা এটার আরও একটা নাম আছে কি, এটাকে তুমি সিএফএটিও বলতে পারো, এনসিবিও বলতে পারো। তাহলে 10,000 যোগ করতে হবে। 0-এর সাথে 10,000 যোগ করলে 10, 600-এর সাথে 10,000 যোগ করলে 10,600, 2400 আর 10,000 12,400, 3,000 আর 10,000 13,000, 9,000 আর 10,000 19,000। সেটা এনসিবি আমরা বাইর করলাম। এখন পরবর্তীতে লক্ষ্য করতে হবে যে অঙ্কের মধ্যে কি চাইছে। পেব্যাক পিরিয়ড, এভারেজ রেট অফ রিটার্ন, নিট প্রেজেন্ট ভ্যালু এর 10% ডিসকাউন্ট রেট, প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এখন পেব্যাক পিরিয়ড আর নিট প্রেজেন্ট ভ্যালু আর এভারেজ রেট অফ রিটার্ন কোনটার জন্য কি প্রয়োজন একবার আমরা জেনে নিই। পেব্যাক পিরিয়ডের জন্য শুধুমাত্র কিউমুলেটিভ এনসিবি অথবা সিসিএফএটি, এই দুইটা একই। সিএনসিবি অথবা সিসিএফএটি, আমার কথা হলো এনসিবি যা সিএফএটিও তা, তাই না? তো কিউমুলেটিভ সিএফএটি অথবা কিউমুলেটিভ এনসিবি, এটা প্রয়োজন হচ্ছে পেব্যাক পিরিয়ডের জন্য। নিট প্রেজেন্ট ভ্যালুর জন্য পিবি এর মানটা প্রয়োজন, যেটা 10% এখানে ডিসকাউন্ট রেট দেওয়া আছে। তো এটা প্রয়োজন পিবি এর জন্য, এটা প্রয়োজন হচ্ছে যে কোনো অঙ্কের মধ্যে পেব্যাক পিরিয়ডের জন্য। এভারেজ রেট অফ রিটার্নের জন্য শুধুমাত্র ইএটিগুলা যোগ করে নিতে হবে। এখন কোনটা কীরকম হলো চলো আমরা জেনে নিই। নিট প্রেজেন্ট ভ্যালু এর 10% ডিসকাউন্ট রেট বলার কারণে এখন এই 10%-এর ফ্যাক্টর বাহির করার যে নিয়মটা, এই সূত্রটার মাধ্যমে যে দেখিয়ে দিছিলাম যে এখানে 10% আর এর মান 0.10, 1 নম্বর বছরের জন্য 1, 2 নম্বর বছরের জন্য 2, 3 নম্বর বছরের জন্য 3। ক্যালকুলেটরের প্রথম 4 সংখ্যা বসাবেন। আমি তো এখানে 3 সংখ্যা দিছি, বসিয়ে তোমরা 4 সংখ্যা বসাবে। তো আশা করছি ফ্যাক্টর বাহির করার নিয়মটা তোমরা বুঝতে পেরেছ। পিবি ফ্যাক্টর এট দ্য রেট 10%, ওই যে আগের যে সূত্রটা 1/1 প্লাস আর এর মান 0.10, তো উপরে পাওয়ার 1 দিয়ে দিলেই তুমি এটা পেয়ে যাবে, পাওয়ার এখানে 2 দিয়ে দিলে এটা পেয়ে যাবে, এরকম 5 দিয়ে দিলে এটা পেয়ে যাবে। এখন পরে হলো পিবি। এনসিবি আর ফ্যাক্টরগুলো গুণ করবেন। 10,000 আর 0.9091 গুণ করলে 9,091। একই রকমভাবে দুইটা গড় গুণ করো, প্রতিটা গড় এই দুইটা গুণ করলে এই টাকাগুলো পাওয়া যাবে। আর নিট প্রেজেন্ট ভ্যালু বাইর করার জন্য এই টোটাল টাকাটা যোগ করে নাও, তখন টোটাল প্রেজেন্ট ভ্যালু 47,843 পাওয়া যাবে। পেব্যাক পিরিয়ডের জন্য কিউমুলেটিভ এনসিবি এখন বাইর করতে হবে। এনসিবি এখানে আছে 10,000, বসাও 10,000, 10,000-এর সাথে 10,600 যোগ করলে 20,600, 20,600-এর সাথে 12,400 যোগ করলে 33,000, 33,000-এর সাথে 13,000 যোগ করলে 46,000, 46,000-এর সাথে 19,000 যোগ করলে 65,000। এই হলো কিউমুলেটিভ এনসিবি। তাহলে কিউমুলেটিভ এনসিবি এটা কিভাবে বাহির হয়েছে পরপর যোগ হয়ে? প্রথমে 10,000 আছে, 10,000 বসাও, এই 10,000-এর সাথে পরেরটা যোগ করো 20,600,
20,600 এর সাথে পরেরটা যোগ করো 33,000, পরেরটা যোগ করো 46, 46-এর সাথে পরেরটা যোগ করো 65,000। ঠিক এইরকমভাবে আমাদের কিউমুলেটিভ এনসিভিটা বাইর করতে হবে। এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন এই টেবিল থেকে আমাদের পরবর্তী কাজ করতে হবে। যেমন 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের কি ছিল? পেব্যাক পিরিয়ড। এখন পেব্যাক পিরিয়ডের সূত্র এই যে, পেব্যাক পিরিয়ড যখন ক্যাশ ফ্লো প্রতি বছর অসমান হবে তখন প্রথম সূত্র, আর যদি প্রতি বছর সমান হয় তাহলে পরের সূত্র, এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ ডি। এনসিও তো এখানে এই যে মূল্য 50,000, এটা হলো এনসিও। আর এ সি ডি এগুলা কি? চলো আমরা এখান থেকে জেনে নেই। এনসিও কত? এনসিও হলো 50,000। পেব্যাক পিরিয়ড নির্ণয় করা হয় কোথায় থেকে? কিউমুলেটিভ এনসিভি থেকে। আচ্ছা, 50,000 কত নম্বর বছরে আসছে এটা বাইর করো। 1 নম্বর বছরে 10,000, 2 নম্বর বছরে 20,600, 3 নম্বরে 33, 4 নম্বর বছরে 46, 5 নম্বরে 65,000। 50,000 টাকা কত নম্বর বছরে আসছে? 65,000, যেটা অর্থাৎ এই 5 নম্বর বছরে আসছে। কিন্তু 65,000 এটা তো 50,000-এ বেশি হয়ে যায়। এখন বেশিটায় যাওয়া যাবে না, কমটায় থাকতে হবে। বেশিটায় এখানে যাওয়া যাবে না, কমটায় আমাদের থাকতে হবে। অতএব আমরা 65,000-এ না গিয়ে এটার আগের কম যেটা 50,000 ওইটার মধ্যেই থাকলাম। এই কম যেটা আমরা চিহ্নিত করলাম এটার নামই হলো সি। আমি আবারও বলছি, 50,000 কিন্তু শেষের যে 65,000 এটার মধ্যে পড়ে, কিন্তু এটা 50,000-এ বেশি হয়ে যায়। এই জন্য নিয়ম হলো কমটায় থাকতে হবে, এটার নাম সি। তো সি এর সোজা যে বছর থাকবে 4 যেটা, এটার নাম হচ্ছে এ। অতএব এটা হচ্ছে এ। এর মান হলো 4, সির মান 46 আমরা পেয়ে গেলাম। বাকি রইল ডির মান। ডির মান হচ্ছে যে সোজা তুমি এনসিবি এর ঘরে আসো, 13,000 আছে, এক গড় নিচে নেমে যাও, ওইটা হলো ডির মান, অর্থাৎ 19,000। আমি আবারও বলি, এই যে সি যেটা বাইর করবে সোজা এনসিবি অথবা সিএফইটির ঘরে আসো, 13,000 পাইছো, তার এক গড় নিচে নেমে যাও, যে কোনো অঙ্কের মধ্যে এরকম। এখন সি যদি এটা হতো, সোজা এখানে এসে এক গড় নিচে নেমে যাও, ঠিক এরকম। অতএব 19,000 যেটা, এটা হলো ডি এর মান। আমরা সির মান 46,000 পেয়েছি, ডির মান 19,000 পেয়েছি, এর মান 4 পেয়েছি। তাহলে দেখো এনসিও 50,000, এর মান 4, সির মান 46,000, ডির মান 19,000, এগুলো আমরা এখানে লিখে দিলাম। পিবিপি এর মান 4, এনসিও 50,000, সির মান 46,000, ডির মান 19,000। তারপর 4, 50 থেকে 46 বিয়োগ করে 19,000 দ্বারা ভাগ করলে 0.21, যোগ করে নাও 4.21 ইয়ার্স। একটা রিকোয়ারমেন্ট আমাদের শেষ, এভারেজ রেট অফ রিটার্ন, এটা এখন বাইর করতে হবে। এভারেজ রেট অফ রিটার্নের সূত্র এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। তো আবার এভারেজ ইএটি বাইর করার সূত্র হচ্ছে টোটাল ইএটিকে বছর দ্বারা ভাগ, এভারেজ ইনভেস্টমেন্টের সূত্র হচ্ছে কোস্ট প্লাস সলভেজ ভ্যালু ভাগ 2, অর্থাৎ এই তিনটার সমন্বয়ে বর্তমান অঙ্কটা। এভারেজ ইএটি বাইর করার জন্য এই যে ইএটি আছে এখানে টোটাল ইএটি যোগ করলে টোটাল হবে 15,000 টাকা। এটা হলো টোটাল 15,000 ইএটি আমরা পেয়ে গেছি। তারপর তো আর কোনো কিছুর প্রয়োজন নাই, সূত্রটা দেখো। আগেরটা ছিল পেব্যাক পিরিয়ড, বর্তমানে এভারেজ রেট অফ রিটার্ন, সূত্র হচ্ছে এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট। আলাদা করে এভারেজ ইএটি আর এভারেজ ইনভেস্টমেন্ট এইখানে ওয়ার্কিং করে নেবেন। টোটাল ইএটি 15,000, অঙ্কের মধ্যে বাইর করেছি 5 দ্বারা ভাগ করো 3,000। কোস্ট হচ্ছে 50,000, সলভেজ ভ্যালু 0, 2 দ্বারা ভাগ করো 25,000। তাহলে এভারেজ ইএটি এখানে 3,000, এভারেজ ইনভেস্টমেন্ট 25,000। 3,000-কে 25,000 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করো 12%, দ্যাটস আনসার।
যে কোনো অঙ্কের মধ্যে তোমাকে এইভাবেই সমাধানটা করতে হবে। তো 2 নম্বর রিকোয়ারমেন্ট এটা আমাদের শেষ। 3 নম্বরে নেট প্রেজেন্ট ভ্যালু এর 10% ডিসকাউন্ট রেট। 4 নম্বরে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তো নেট প্রেজেন্ট ভ্যালু এর 10% ডিসকাউন্ট রেট। এই যে দেখো এখানে টোটাল প্রেজেন্ট ভ্যালু যোগ করে 47,843। এই যে একটা অঙ্কের সমাধান তুমি বুঝতে পারতেছো, তুমি যে কোনো অঙ্কের সমাধান এখন নিজে থেকে বুঝতে পারবে। আরও তো অনেক কিছু বোঝানোর আছে, আগে ধারাবাহিক ক্লাস শেষ করো, অধ্যায়ের যে কোনো অঙ্কের সমাধান তুমি পারবে। টোটাল প্রেজেন্ট ভ্যালু 47,843। তখন সূত্রটা হচ্ছে এনপিবি, টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিওটা বিক করতে হবে। তো অঙ্কের মধ্যে এনসিও তো 50,000 আছেই। নেট প্রেজেন্ট ভ্যালু এনপিবি ইকুয়াল টু টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। 47,843 টোটাল প্রেজেন্ট ভ্যালু বাইর করেছি, এনসিও 50,000 বিক করলে মাইনাসের 2,157 চলে আসে। এই শেষ আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্ট। আর 4 নম্বর যেটা প্রফিটেবিলিটি ইন্ডেক্স, পিআই সংক্ষিপ্ত নাম। এটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু কি এনসিও দ্বারা ভাগ। তো টোটাল প্রেজেন্ট ভ্যালু এখান থেকে নিব 47,843, এটা কি এনসিও 50,000 দ্বারা ভাগ করলে 0.9569, 100 দ্বারা গুণ করলে 95.69%। এই হলো উত্তর। তাহলে তো আমাদের যাবতীয় রিকোয়ারমেন্টগুলো এখানে শেষ, আর তো কিছু প্রয়োজন নাই। প্রয়োজনে এই ক্লাসটা আরও একবার দেখে নাও, তারপরে তোমরা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যে পেইড কোর্সে আমার যতটা ক্লাস দেওয়া আছে এক এক করে তোমরা শেষ করো।